প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা ব্যাকরণের অন্তর্গত শব্দের গঠন ও শ্রেণীবিভাগ নামক যে অধ্যায়টি সেটি সম্পর্কে আলোচনা করব। প্রথমেই শব্দ কাকে বলে? যখন ধ্বনি বা ধ্বনি সমষ্টি অথবা বর্ণ বা বর্ণ সমষ্টি অর্থপূর্ণভাবে উচ্চারিত হয় তখন তাদেরকে আমরা শব্দ বলি। তাহলে কতগুলি ধ্বনি বা বর্ণ সমষ্টি যখন একত্রিত হয় এবং তার দ্বারা যখন কোনো অর্থের প্রকাশ ঘটে তখন তাকে আমরা শব্দ বলি। যেমন আকাশ। এখানে আকাশ শব্দটি গঠিত হয়েছে আ যুক্ত ক যুক্ত আ যুক্ত তালবস্য যুক্ত অ। তাহলে এখানে কি এই ধ্বনিগুলি বা বর্ণগুলি যুক্ত হয়ে আকাশ শব্দটি তৈরি হয়েছে, এর একটা নির্দিষ্ট অর্থ আছে, তাই এটি শব্দের উদাহরণ। গঠনগত দিক দিয়ে শব্দকে দুটি শ্রেণীতে ভাগ করা যায়। একটি হলো মৌলিক বা সিদ্ধ শব্দ, আরেকটি হলো যৌগিক বা সাধিত শব্দ। আবার যৌগিক বা সাধিত শব্দকেও দুটি ভাগে ভাঙা যায় বা ভাগ করা যায়, জোর বাঁধা সাধিত শব্দ আর শব্দখণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ। মৌলিক শব্দ কাকে বলে? যে সব শব্দগুলিকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না তাদেরকে আমরা মৌলিক শব্দ বলে থাকি। যেমন বই। বই শব্দটিকে আমরা, বা এখানে লাল আছে, নীল আছে, সাদা, এই শব্দগুলিকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না, তাই এগুলি হলো মৌলিক শব্দের বা সিদ্ধ শব্দের উদাহরণ। এরপর কি আছে? যৌগিক শব্দ। যৌগিক শব্দ বলতে কি বুঝি আমরা? না, যে সকল শব্দগুলিকে ভাঙা যায়, ভাঙলে তার কতগুলি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ পাবো, শব্দ বা শব্দাংশ পাওয়া যাবে, সেইগুলো যৌগিক শব্দ। তাহলে যে সকল শব্দগুলিকে ভাঙলে বা বিশ্লেষণ করলে কয়েকটি অর্থপূর্ণ শব্দ বা শব্দাংশ পাওয়া যায় তাদেরকে আমরা সাধিত বা যৌগিক শব্দ বলে থাকি। যেমন আপাদ মস্ত। আপাদ একটি শব্দ, মস্ত একটি শব্দ, তাহলে এই শব্দটিকে ভাঙা যাচ্ছে, তাই এটি সাধিত শব্দের উদাহরণ। আবার মুশকিল আসান। মুশকিল একটি শব্দ, আসান একটি শব্দ, এই শব্দগুলি একসঙ্গে যুক্ত হয়ে মুশকিল আসান পদটি বা শব্দটি তৈরি হয়েছে। বা বিয়ে বাড়ি, বিয়ে শব্দ আলাদা, বাড়ি শব্দ আলাদা, তাহলে এগুলি সবই যৌগিক শব্দের উদাহরণ। এই যৌগিক শব্দগুলিকে দুটি ভাগে ভাঙা যায়, দুটি ভাগে বিশ্লেষণ করা যায় বা দুটি ভাগে বিভক্ত। যেমন জোর বাঁধা সাধিত শব্দ আর শব্দখণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ। জোর বাঁধা সাধিত শব্দ কাকে বলে? দুই বা দুইয়ের বেশি শব্দ জুড়ে যখন একটি সাধিত শব্দে রূপান্তরিত হয় তখন সেগুলি জোর বাঁধা সাধিত শব্দ। তাহলে দুই বা তার বেশি শব্দ যোগ করে যখন একটি সাধিত শব্দ তৈরি হবে তখন তাদেরকে আমরা জোর বাঁধা শব্দ, সাধিত শব্দ বলবো। দুই বা দুইয়ের বেশি শব্দ যুক্ত হওয়ার বা সন্ধিবদ্ধ হওয়ার বা সন্ধিবদ্ধ হয়েছে কি হয়নি, অর্থাৎ জোর বাঁধা সাধিত শব্দগুলি সন্ধিবদ্ধভাবে যুক্ত হয়েছে না সন্ধিহীনভাবে যুক্ত হয়েছে, তার উপর নির্ভর করে দুটি শ্রেণীতে ভাগ করা যায়। শব্দ দুটি সন্ধি হয়েছে এমন সাধিত শব্দ, যেমন দশানন। দশ যুক্ত আনন সমান দশানন, সন্ধিবদ্ধ করলে হয়। বিদ্যালয়, বিদ্যাযুক্ত আলয়, তাহলে কি হয়েছে? সন্ধিবদ্ধভাবে এই পদগুলি গঠিত হয়েছে, তাই এটি সন্ধিবদ্ধ জোর বাঁধা সাধিত শব্দের উদাহরণ। আর সন্ধিবদ্ধ হয়নি, যেমন তেলে ভাজা, এখানে সন্ধিবদ্ধ হয়নি কিন্তু শব্দ দুটি যুক্ত হয়েছে, তেলে ও ভাজা। পটল ও তোলা, পটল তোলা। জল ও খাবার, জল খাওয়া, তাহলে এগুলি কোনোটি কিন্তু সন্ধিবদ্ধ হয়নি কিন্তু দুটি শব্দ যুক্ত হয়েছে, তাই এগুলি সন্ধিবিহীন জোর বাঁধা সাধিত শব্দের উদাহরণ।
এরপর দ্বিতীয় ভাগ কী আছে, শব্দখণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ। মূল শব্দ বা ধাতুর সঙ্গে শব্দখণ্ড বা অপর কোনো শব্দের অংশ জুড়ে তৈরি হওয়া সাধিত শব্দকেই বলা হয় শব্দখণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ। শব্দের সঙ্গে বা ধাতুর সঙ্গে শব্দাংশ বা খণ্ড জুড়ে একটি সাধিত শব্দে রূপান্তরিত হয়। তাহলে শব্দের বা ধাতুর সঙ্গে কোনো শব্দ বা শব্দাংশ বা শব্দের খণ্ড যুক্ত হয়ে যে সাধিত শব্দ তৈরি হয় তাকে বলা হয় শব্দখণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ। যেমন ধরো প্রিয়তম, এখানে প্রিয় ও তম দুটি পদ যুক্ত হয়ে প্রিয়তমটি গঠিত হয়েছে। এখানে মূল শব্দ প্রিয়, তার সঙ্গে তম যুক্ত হয়েছে। একইভাবে ক্ষুদ্রযুক্ততম, ক্ষুদ্রতম। এই শব্দখণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দকে দুটি ভাগে ভাগ করা যায়। প্রথম কি, শব্দের সঙ্গে শব্দাংশ জুড়ে সাধিত শব্দ। একটি শব্দের সঙ্গে অপর একটি শব্দাংশ জুড়ে সাধিত শব্দ। শব্দের সঙ্গে শব্দাংশ জুড়ে সাধিত শব্দের উদাহরণ কি? আগে বললাম প্রিয়যুক্ততম, প্রিয়তম, ক্ষুদ্রযুক্ততম, ক্ষুদ্রতম। শব্দের সঙ্গে শব্দাংশ তম শব্দাংশ যুক্ত হয়েছে। বা সমুদ্রযুক্ত ইক, সামুদ্রিক। মাসযুক্ত ইক, মাসিক। ধর্মযুক্ত ইক, ধার্মিক। বা দয়াযুক্ত ময়, দয়াময়। এখানে দয়া মূল শব্দ, তার সঙ্গে শব্দাংশ ময় যুক্ত হয়েছে। তাহলে এগুলি সবই শব্দের সঙ্গে শব্দাংশ জুড়ে সাধিত শব্দের উদাহরণ। এরপর কি আছে, ধাতুর সঙ্গে শব্দ বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দের উদাহরণ। ধাতুর সঙ্গে শব্দাংশ জুড়ে সাধিত শব্দ বোঝার আগে প্রথমে জানতে হবে ধাতু কি। ক্রিয়ার মূল অংশকে আমরা ধাতু বলি। যেমন এখানে দৃশযুক্ত অক, তাহলে এখানে মূল ক্রিয়া দর্শক দেখা মানে ক্রিয়া একটি পদ। তাহলে এখানে মূল হচ্ছে ধাতু, তাই এখানে ধাতুর সঙ্গে অক প্রত্যয় যোগ করে দর্শক পদটি গঠিত হয়েছে। আবার দেখো ফুটযুক্ত অন্ত, ফুটন্ত। জলযুক্ত অন্ত, জ্বলন্ত। এগুলি বা হাসযুক্ত ই, হাসি। এগুলি সবই ধাতুর সঙ্গে শব্দাংশ জুড়ে সাহিত্য শব্দের উদাহরণ। এখানে হাস ধাতু ই শব্দাংশ যুক্ত হয়েছে, বা জল ধাতুর সঙ্গে অন্ত শব্দাংশ যুক্ত হয়েছে। এরপর আমরা পরের ভিডিওতে অর্থগত শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করব। তাহলে আজকে জানতে পারলাম যৌগিক শব্দ এবং মৌলিক শব্দ, অর্থাৎ গঠনগত দিক দিয়ে শব্দের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করলাম। সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো।